আচ্ছা, কেউ স্ক্রিনশট মারবা না, কেউ স্ক্রিনশট মারবা না, সবাই খাতা তুলবা, খাতা খুলবা, খাতা খুলে এইগুলো লিখো, কোশ্চেন গুলো দিব লিখবা। এই লেখার কারণ আছে, এই লেখার কারণ আছে, এই লেখার মধ্যে সার্থকতা আছে। কে বলতে পারো এই লেখার মধ্যে সার্থকতা কি? কে বলতে পারবা? স্ক্রিনশট মারলেই তো তুমি রাখতে পারছো। হ্যাঁ বলো। হ্যাঁ, কোশ্চেন চেঞ্জ করে দিলেও তোমার কোশ্চেনের সাথে রিলেট করতে পারবা, সেই জন্য লিখবা। নেটওয়ার্ক প্রবলেম মনে হয়। তাহলে আমার প্রবলেম। দেখো, তোমাদের জন্য আমি নেটওয়ার্ক আর কি ফোনের নেটওয়ার্ক দিয়ে করতেছি, তাও এত অবস্থা খারাপ কয়দিন ধরে। এই যে আজকে যেই কয়জন ক্লাসে আছে, কারো কিন্তু কোনো ক্লাস করতে সমস্যা নাই, ক্লাসে যারা আছে ভালোই আছে, বাট এক্সাম হইলেই এর ওই সমস্যা, ওর ওই সমস্যা, বিকজ ক্লাসটা ইম্পর্টেন্ট তোমার কাছে, এক্সামটা না। ওকে, এটা লিখছো? আর এইটা এখনো দেখো না? হ্যাঁ, আমার নেটওয়ার্ক এতই খারাপ হইলো। আচ্ছা, আমাকে দেখো, দেখো তো, আমাকে দেখতেছো? আচ্ছা আচ্ছা, আমি নেট অন করে দেখি নেটের কি অবস্থা। আচ্ছা, এখন আমার কি স্ক্রিন দেখা যায়? এখন ওয়ার্ড ফাইল দেখা যায়? হ্যাঁ। আচ্ছা, লিখো। আচ্ছা, আমি যে তোমাদের ওয়ার্ডস তিনটা নেভি থেকে যে নোটটা দিছি, এটা কি মুখস্থ করা খুব কঠিন? কেউ পড়ে, কে কে পড়েছে এটা? এটা কি মুখস্থ করা যাবে না? কে কে মুখস্থ করতে পারবা আর কে কে পারবা না? অথবা কে কে মনে রাখতে পারবা? মুখস্থ থেকে মনে রাখাটা ইম্পর্টেন্ট। দিচ্ছি সবই। এখন দেখতে পাচ্ছ? সব কোশ্চেন সেম, সব কোশ্চেনের অ্যান্সার সেম। কে কে প্রুফ করতে পারবা? অ্যান্সার প্রুফ করা লাগবে না, সেম। কে কে প্রুফ করতে পারবা তিনটা কোশ্চেন সেম? আচ্ছা, তাহলে প্রুফ করো কোশ্চেন তিনটা সেম।
এখন প্রুফ করতে বলছি, অ্যান্সার গুলো সেম বলতে সেম প্রুফ করতে তো বলি নাই, কোশ্চেন গুলো সেম প্রুফ করতে বলছি। আচ্ছা, তাহলে তাহলে এক হইলো কিভাবে বলো তো? ইয়া, এইখানে স্টেজ লিখবা, এইখানে এইখানে নেচার লিখবা, তাহলে এক হইলো কিভাবে মোমো? ওইখানে তো তিনটে স্টেজ লিখতেছো, এইগুলোতে তো লিখতেছো না, তাহলে এক হইলো কিভাবে? আচ্ছা, নেচারের সাথে সম্পর্ক, তাহলে কি দুইটা কি তিনটা কি সেমই লিখবা? আচ্ছা, কিন্তু আমি যদি আমি আমি চাই, তার মানে তুমি বলতেছো তিনটা সেম না, কেটে কেটে লিখবা, যেহেতু বলছো তুমি প্রুফ করছো তিনটা কোশ্চেন সেম না। আশিক বলো তো তিনটা কোশ্চেন সেম কিনা? আচ্ছা, কেন সেম? আচ্ছা, এখন তিনটা কোশ্চেনের কি আমার আলাদা লেখা দরকার আছে? ওকে, গুড। মারি, এবার বলো। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, তাহলে কি আমার আলাদা আলাদা পড়তে হবে? তিনটা কি জন্য কি আলাদা আলাদা অ্যান্সার মুখস্থ করতে হবে? পুরোটাই চেঞ্জ করতে হবে। আচ্ছা, জয়িতা, ফাহমিদা, শিফা, তোমাদের তো তোমাদের কারো কি ভিন্ন অপিনিয়ন ওদের ওদের থেকে আলাদা? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, 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 তোমাদের মধ্যে সব থেকে অ্যাকুরেট হচ্ছে আশিক, ঠিক আছে? কেন আমি বলতেছি, দেখো, মারিয়ারটাও অনেকটা যুক্তিসঙ্গত, বাট পুরোপুরি না। আমরা তিনটা কোশ্চেন সেম পড়বো, ঠিক আছে? তিনটা কোশ্চেন কি আমরা সেম পড়বো, কোনো জায়গায় কাটবো না, কোনো জায়গায় ছিটবো না, ঠিক আছে? কি করব দেখো, এই জায়গা থেকে থ্রি স্টেজ অফ গ্রোথ না লিখে ওডস ওথ, ওডস তো বানাবো ভুল, শিট, ওডস ওথ থ্রি ডেভেলপমেন্ট উইথ নেচার, এই কথাটা কি এক এক বলো? কে কে এক না, ভিন্ন মত প্রকাশ করো। মারিয়া,
এক নাকি বলো? ওয়ার্ডস অফ থ্রি ডেভেলপমেন্ট উইথ নেচার সেম নাকি? এক। আচ্ছা, এবার এইটাকে আবার মডিফাই করব। থ্রি ডেভেলপমেন্টটা আমি উঠাইয়া দিব। এখন কি দেখো, এইটা আর থ্রি রিলেশনশিপ বা থ্রি ডেভেলপমেন্ট এক কিনা বলো? বলো এটা এক, সেম? কে কে সেম না পক্ষে বলো, বিপক্ষে আছো কে কে বলো? ওয়ার্ডসওয়ার্থের তিনটা ডেভেলপমেন্ট আর ওয়ার্ডসওয়ার্থের রিলেশনশিপ উইথ নেচার, এইটার সাথে কে কে একমত না বলো? আজকে আমি কোশ্চেন নিয়ে গেজাইতেছি, অ্যান্সার আমার পড়া ইম্পর্টেন্ট না, আমার প্রশ্নটা পরীক্ষার আগে ধরাটা আগে ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই আমি প্রশ্নটা নিয়ে গেজাইতেছি। সো বলো, শুনতেছো আমাকে? আমি এখনো আইডেন্টিফাই করে দিতে বলছি। হ্যাঁ, হ্যাঁ, আমি এখনো আইডেন্টিফাই করে দিচ্ছি। এখন ধরো, তোমাকে আমি আমার তিনটা স্টেজ বলতেছি যে আমার ফার্স্টের, আমি আমি আমার জীবনে প্রাইমারি লেভেলে এই পড়াশোনা করেছি, সেকেন্ডারি লেভেলে এই পড়াশোনা করেছি, হায়ার সেকেন্ডারি লেভেলে এই পড়াশোনা করেছি। এখন আমি যদি বলি তোমাকে আমি আমার জীবনের হোল পড়াশোনা করেছি সম্পর্কে বলতে বলি, তাহলে কি আমি তিনটা ধাপই বলবো না? তার মানে এইটা হচ্ছে একই জিনিস আমি বলবো, একবার আমি ভেঙে ভেঙে বলবো, একবার আমি একসাথে বলবো। আমার কথাটা বুঝতে পারছো মোমো? তার মানে যখন আমি নেচারকে ডেসক্রাইব করব, তখন আমি কি করব? একসাথে যদি আমাকে বলে রিলেশনশিপ উইথ নেচার, মানে কি ওয়ার্ডসওয়ার্থের একদম ফার্স্ট টু লাস্ট আমি তার সাথে কি নেচার বাহিরে তার সাথে কি অন্য কারো সম্পর্ক ছিল? সম্পর্ক ছিল না কিন্তু। তার মানে ওয়ার্ডসওয়ার্থের একদম ফার্স্ট টু লাস্ট আমি নেচারের বর্ণনা দিব। সে চাইল্ডহুডে কেমন নেচার ফিল করতো, সে অ্যাডাল্টহুডে কেমন নেচার ফিল করতো, সে এখন এট এ টাইম সে এখন নেচারকে কিরকম ফিল করছে। তার মানে তিনটা স্টেজে আমি বর্ণনা করছি, কিন্তু আমি কি তার রিলেশনশিপের মাধ্যমে। সো তোমরা এই তিনটা স্টেজই বর্ণনা করবা। ফার্স্টে যখন বলবে, সেকেন্ডে তোমাকে রিলেশনশিপ উইথ নেচার বলবে, তখনও কিন্তু এই তিনটা স্টেজই বর্ণনা করবা। ঠিক আছে? কারণ কি এই তিনটা স্টেজেই কিন্তু অর্থদের সাথে ন্যাচারাল রিলেশনশিপ হয়েছিল। আমি ভুলও হতে পারি, তোমাদের কারো যদি আমার থেকে স্ট্রং আইডিয়া থাকে আই উইল অ্যাপ্রিসিয়েট ইট, কিন্তু তোমাদের মনে সন্দেহ থাকা যাবে না। মারিয়া বুঝতে পেরেছো? মারিয়া, তার মানে আমরা চেঞ্জ করব হচ্ছে ইন্ট্রোডাকশন, আর চেঞ্জ করব কি কনক্লুশন, আর বাকি তিনটা স্টেজ সেম থাকবে। সো তিনটা স্টেজ মিন্স তিনটা নেচার, তার তিনটা স্টেজে তিন রকমের নেচারের সাথে রিলেশন, তাই না? তিনটা স্টেজ বলতে কি বোঝায়? তার তিনটা স্টেজে তার তিন রকমের নেচারের সাথে সম্পর্ক, আর এখানে বলছে ডিরেক্টলি তার সাথে সম্পর্ক, তাই না? এখন ধরো আশিকের জীবনে কখনো আর কি মনে করো ফ্লেক্সিবল না, সে তিনজনের সাথে তার সম্পর্ক ছিল, একজনের সাথে ব্রেকআপ হওয়ার পর, সে কিন্তু ছেলে ভালো। সো প্রথমবার মৌমিতার সাথে, ঠিক আছে, পরের বারও কি গোধূলির সাথে, তারপরের বার সন্ধ্যার সাথে, ঠিক আছে? সো এখন আমি যদি বলি প্রথমত যে আশিকের তিনটা রিলেশনশিপ, আশিকের কি রিলেশনশিপ গুলো কি বর্ণনা করব, ঠিক আছে? এইটা হইলো একটা প্রশ্ন। আশিকের ভালোবাসার তিনটা ধাপ বর্ণনা করো, ওইটাও কিন্তু সেম প্রশ্ন, ঠিক আছে? সো প্রশ্ন কিন্তু সেমই, অ্যান্সারও কিন্তু সেমই হবে, খালি এইখানে যখন হবে তখন আমাকে অবশ্যই তিনটা মার্ক করে দিতে হবে, ঠিক আছে? তাহলে লেটস গো টু দ্য অ্যান্সার, চলো অ্যান্সারে যাই। আচ্ছা, সো এই রকমের প্রশ্ন হইতে পারে। আরেকটা প্রশ্ন লিখো, সেটা আমরা কবিতা আজকে পড়াবো ভাবছিলাম, কিন্তু এটা আজকে পড়াইতে পারবো না।
আচ্ছা, এটা বানাম পেট্রাকচান বানাম ভুল হয়েছে, তার সমস্যা নাই। সো তোমাদের একদম এই দুইটা প্রশ্ন, এইটা আর এটা আমি একসাথে করে পড়াবো। সো এই দুইটা প্রশ্ন যদি তোমরা এক করে নিতে পারো, ঠিক আছে, তাহলে তুমি দুইটা প্রশ্ন পড়লে তোমার পরীক্ষার হলে ওর্টজোর থেকে আর যেইটাই মিস হোক না কেন, ওর্টজোর থেকে কখনোই তোমার পরীক্ষার হলে অ্যান্সার মিস হবে না। ঠিক আছে, সবাই লিখে নাও, লিখে বলো। ওকে, এখন আজকে আমি এটা অ্যান্সার খুলে দেখাইতাম না, আমি এটা এই জন্য দেখাবো। দেখো, ওয়ার্ডসওয়ার্থের তিনটা স্টেজ মানে কি, তার বয়েস, প্লেজার, উইথ নেচার। হ্যাঁ, কি বলো? হ্যাঁ, আমি তো দেই না, আমি জানি। আমি তো এটা পড়াই নাই তো, তোমার তো দিব কেন? আমি না পড়ায় দিব কেন? আমি তো পড়াবো তারপর দিব। আচ্ছা দেখো, তো আমাদের তিনটা স্টেজ বলছে, তাই না? ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এই প্রশ্নটা যদি মনে করো ট্রিটমেন্ট অফ নেচার, অথবা এই পয়েন্টটা যদি মনে করো রিলেশনশিপ উইথ নেচার দিলে আমরা এটা কি লিখবো বলো তো? কেউ এই পয়েন্টটা বলতে পারো? কি লিখবো? ওকে, বলো কি বলো, আমিও বুঝতে পারতেছি না কি দিব এটাকে। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, বুঝতে পারছো? সো এইভাবে তোমরা প্রত্যেকটা পয়েন্টকে কি করবা, চেঞ্জ করে নিবা। আর বাকি জিনিস কি, সব ম্যাটেরিয়াল সেম থাকবে। আমি এখন এটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনবো। ওকে, এখন এটা পড়ায় দিচ্ছি। টিন্ডার অ্যাবি is a testament of Wordsworth's attitude to nature.
এই লাইনটা সবার সেম থাকবে। টিনটন অ্যাবি কি একটা টেস্টামেন্ট মানে কি বলতো? একটা দলিল, ঠিক আছে? একটা দলিলের মতো ওরজোদের নেচারের সাথে যে সম্পর্ক সেখানে লিপিবদ্ধ করা আছে। হিজ অ্যাটিটিউড টু ম্যান, হিজ মোরাল ভিশন অ্যান্ড হিজ ফিলোসফি অফ লাইফ, ঠিক আছে? নেচার, তার তার একজন মানুষ হিসাবে তার রিলেশন, তার মোরাল ভিশন এবং ফিলোসফি অফ লাইফ। দিস পোয়েম ওয়াজ রিটেন অন 19 জুলাই 1798। এই পোয়েমটা 1798 সালে লেখা হয়েছে and published the same volume of lyrical ballad. In the poem টিনটনেবে, তার মানে তোমরা দেখো এই লাস্টের লাইন, শুধুমাত্র ইন্ট্রোডাকশনও সেম, শুধু এই লাস্টের লাইনটা যদি তোমরা চেঞ্জ করো, সো তোমার এই পুরো ইন্ট্রোডাকশনটাও চেঞ্জ হয়ে যাবে। So, in the poem Tintin Abbey, William Wordsworth represents three different stages of thought regarding nature. ঠিক আছে? সো তোমরা এখানে কি লিখবা? Wordsworth relationship with nature, Wordsworth treatment of nature, ঠিক আছে? সেম। আচ্ছা, থ্রি স্টেজেস আর, তিনটা স্টেজ গুলো কি? দ্য বয়িশ অর অ্যানিমাল প্লেজার অফ নেচার, physical or sensuous beauty of nature, spiritual or intellectual beauty of nature. তার মানে তিনটা স্টেজ আমরা এইগুলো আগে থেকেই জানতাম, তাই তো? এটা পড়ানো লাগবে? বলো, পড়ানো লাগবে? আমার তো মনে হয় না। এবার আসো, ইন দ্য ফার্স্ট স্টেজ, অথবা আমরা আগেই বলেছি বয়েস প্লেজার, তাহলে আমরা ইন দ্য ফার্স্ট স্টেজ না দিয়ে কি লিখবো? ইন দ্য আর্লি লাইফ অফ ওরজোথ হি এনজয়েড দ্য প্রেজেন্স অফ নেচার, ঠিক আছে? সো আমরা স্টেজ গুলোতে কি করব? চেঞ্জ করে দিব। স্টেজ গুলো যদি দাও, কি হবে বলো তো? চেঞ্জ না করো, তাহলে টিচার মনে করবে তোমার মাথায় ঘিলু নাই, তুমি একটা কোশ্চেন সম্পর্কেই তোমার আইডিয়া আছে, এই কোশ্চেনটা যে টিচার ঘুরে দিছে এটা সম্পর্কে তোমার আইডিয়া নেই। বুঝতে পারছো? সো তোমরা স্টেজ গুলোকে এখানে যখন অন্য কোশ্চেনে আসবা বা রিলেশনশিপ অথবা ট্রিটমেন্ট অফ নেচার যদি আসে, স্টেজ কি লেখা যাবে কোথাও? বলো তো, কোথাও স্টেজ লেখা যাবে? কারণ তোমার টিচার কিন্তু জানে স্টেজ সম্পর্কে একটা আছে।
কে কে জয়েন করেছো? দেখি তো কে কে। তিনজন, আরো তিনজন বাকি আছে। দুইজন ওরা তখন। আচ্ছা, তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে বইলো ক্লাসের কথা। এখন একটু ক্লাসের সবাই একটু যদি বলো তাহলে ক্লাসে স্টুডেন্টস বাড়ানো যাবে। আশিক, বইলো, এখন কিন্তু অনেকেই পড়বে, বুঝছো? হ্যাঁ, ক্যাম্পাসে ক্যাম্পাসে যাওয়ার দরকার নাই তো, সবাইরে বলবো অনলাইন ক্লাস করতে। তোমাদের, আমি তো ক্লাস করছি, এখন হয়তো বা কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে জানি না। জীবনেও ক্লাস ক্লাস কইরা কিচ্ছু শিখতে পারি নাই। আমার জীবনে সব থেকে ব্যর্থতা এখানে। ইভেন আমার আমার মতো রেগুলার ক্লাস করার মতো এরকম কেউ ছিল না। আমি এমন কোনো ক্লাস নাই বাদ দেই নাই, মুহাইমিনুল স্যারের ক্লাস পর্যন্ত করছি, তাহলে বুঝো আমি কি লেভেলের অ্যাটেন্টিভ ছিলাম যখন ক্লাস করতাম। বাট যখন সেকেন্ড ইয়ারে উঠে দেখলাম যে ক্লাস করে জীবনটা বৃথা হচ্ছে, আর তখন কি করলাম, ক্লাস বয়কট করলাম, আর ক্লাস করি নাই। এরপর ভালো ক্লাসও আর করি নাই। হ্যাঁ, আমার হইতো না প্রেজেন্ট নিয়ে সমস্যা। আশিক ভাই, একটা সিক্রেট বলে দেই, আশিক ভাইয়ের সাথে দহরম মহরম ওই আর কি, কি দহরম মহরম না, একদম ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, বুঝছো? ওই তো, ওই যে তোমাদের সাথে ব্যাপারটা হইতো একরকম, তোমার সাথে ব্যাপারটা হইলে এরকম হইতো, বুঝছো? যদি বলতো আমার সাথে অন্যরকম সম্পর্ক, তাহলে ওইটা আলাদা হইতো, বুঝছো আশিক? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আশিক আশিক ভাইয়ের সাথে আমার অনেক সম্পর্ক ভালো। আশিক ভাইয়েরও আমি অনেকভাবে হেল্প করছি, আশিক ভাইও আমার অনেকভাবে হেল্প করছে। এই যে ক্লাসে যাইতাম না, এই করতাম না, অন্যজন হইলে আশিক ভাই 3 ঘন্টা ধরে বসায় রাখে, আমি গেলে সাথে সাথে যে কোনো কাজ করায় কইরা দেয়। হ্যাঁ, ভালো। তো আশিক ভাই যদি এইসব কাজ করাইতাম, বুঝছো, এগুলা কাউরে ফ্ল্যাশ করো না। আশিক আমার প্রেজেন্ট সব আশিক ভাই দিয়ে দিত, বুঝছো? সো তোমাদের যদি জীবনে এরকম আশিক ভাই থাকে, তোমাদের জীবনটা ফুরফুরা হয়ে যাবে। হ্যাঁ, আশিক ভাই কি মার্কস দেয় নাকি? আশিক ভাই প্রেজেন্ট দেয়? হ্যাঁ। সো এরকম জীবনে আশিক ভাইয়ের বহুত দরকার আছে, সিস্টেমেটিক ওয়েতে কাজ করবা, বুঝছো? কারণ এরকম যদি কারোর সাথে এরকমের 2 4 5 টাকা খরচ করে বা যদি ভালো সম্পর্ক করা যায়, করবা। নিজের প্রয়োজনে অনেকের সাথেই ভালো সম্পর্ক করতে হয়, ঠিক আছে? তাই সবার সাথে না। তোমাদের সাথে আমার আমার সম্পর্কটা কিন্তু শুধুমাত্র প্রয়োজনের না, বুঝছো? তোমরা আমার প্রিয়জন, প্রয়োজন না। আচ্ছা। হ্যাঁ, আমি তার মানে খারাপ কথা বলেছি। আচ্ছা, সো পড়ায় ফিরে আসি। ইন দ্য ফার্স্ট স্টেজ অফ ওরজোস বয়হুড, ওরজোদের প্রথম স্টেজে আমরা কি দেখতে পাই? হি এনজয়েড দ্য প্রেজেন্স অফ নেচার। The first stage in the development of Orzo's attitude of nature was marked by a simple delight. এইখানে কি লিখবা মনে আছে? ক্লাসে পড়াইছিলাম কিন্তু। এগুলো পড়া মানে শুধুমাত্র অযথা, তাও পড়াইতেছি যেন ভাইয়া বলবা যে প্রশ্ন ধরতে পারি না।
ফার্স্ট স্টেজে কি করতো, সে লাফায়া ঝাঁপায়া বেড়াইতো, সে একটা ডিয়ারের ডিয়ার হয়ে, সে বন্য হরিণ হয়ে সে এদিক সেদিক উড়ে বেড়াইতো, স্ট্রম দেখতো, ভিলেজ দেখতো, নেচারের পরিবেশ দেখতো, ওভার তারপর ল্যান্ডস্কেপ দেখতো। সো সে সবকিছু কি এনজয় করছে লাইক এ ডিয়ার। ঠিক আছে, তো সেই সেম জিনিস তুমি এখানে লিখবা। The first stage, the development of Wordsworth's attitude of nature was marked by a simple delight in freedom and open air. তার মানে সে ফ্রিডম নিয়ে ওপেন এয়ারে সে ঘুরে বেড়াইছে। Wordsworth found pleasure in roaming about in the midst of nature. ওর্জোদের প্লেজার পাওয়া গেছে, খুশি পাওয়া গেছে কই, নেচারের মধ্যে ঘোরাঘুরি করে। লাইক এ ডিয়ার, একটা ডিয়ারের মতো, হি রোমড অ্যাবাউট ওভার দ্য মাউন্টেন, সে মাউন্টেন চড়ে বেড়াইতো, অ্যান্ড সাইড অফ দ্য ডিপ রিভার্স, এবং ডিপ সাইডে হেঁটে বেড়াইতো, অ্যান্ড অ্যালং দ্য লনলি স্ট্রিম, এবং সে লংলি স্ট্রিম। আচ্ছা তোমরা কেউ বলতে পারো অ্যালোন আর অ্যালং এর মধ্যে পার্থক্য কি? অ্যালোন আর অ্যালং এর মধ্যে পার্থক্য কি, কেউ বলবা? আর অ্যালং? নো। আশিক বলো। আচ্ছা, তোমাদের আজকে একটা বাড়ির কাজ দেই, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট নিজের লাইফের, ঠিক আছে? লার্ন লোকেশন রিলেটেড ওয়ার্ডস। আচ্ছা, আচ্ছা এখানে যেটা চাচ্ছিলাম সেটা নাই। আচ্ছা, লোকেশন না দিয়ে ম্যাপ দেই, ম্যাপ রিলেটেড ওয়ার্ডস। আমি যখন আইএলটিএস এর প্র্যাকটিস করতাম তখন আমি এগুলো শিখছিলাম, বুঝছো? তোমার জাংশন কি, ঠিক আছে, তারপর তোমার নেক্সট টু, তারপর তোমার হলো অ্যালং। অ্যালং মানে হচ্ছে যেই রাস্তাটা একদম সরু রাস্তা একটা একটা জায়গায় মিলিত হয়েছে সেটাকে বলা হয় অ্যালং, ঠিক আছে? ওকে দেখি। আজকে তোমরা ভাবতেছো যে ভাইয়া আমাদের ওইভাবে কিছু পড়াইতেছে না, কিন্তু আমি যেগুলো পড়াইতেছি এগুলো আমি অলরেডি পড়াইছি, বুঝছো? এই জন্য আমি তোমাদের ইয়া করতেছি না। আচ্ছা, এটা আমি একটু রেডি করে রাখবো, তোমাদের নেক্সট ক্লাসে দেখাবো না, যে আমরা রোড ম্যাপ রিলেটেড অনেক ভোকাবুলারি আমাদের ল্যাকিংস আছে, ঠিক আছে? সো জাংশন, আঁকাবাঁকা রোড, তারপর হলো ক্রস করে যাওয়ার এই রোড, তারপর পাশের রোড, এগুলোর বিভিন্ন লোকেটেড নেম আছে, ঠিক আছে? সেই নেম গুলো আমাদের শিখতে হবে। এটা শুধুমাত্র আইএলটিএস আমি কঠিন না, অনেক ইজি, অনেক ইজি। তোমরা জাস্ট একদিন একদিন পড়লেই পারবা, কারণ এগুলো শিখা দরকার আছে। কারণ তুমি যখন লাইক কখনো ট্রাভেল করতেই পারো, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করতে পারো, বা কখনো কাউকে বলতেও হইতে পারে তোমাকে ইংলিশে। সো তোমাকে এই জিনিসগুলো জানা উচিত। লাইক তুমি একটু চিন্তা করো, তুমি যখন একটা লোককে তুমি ডিরেকশন দেখায় দিবা, আপনি এখান থেকে এখানে যাবেন, ওইখানে গিয়ে আপনি 4 রাস্তার মোড় পাবেন, তো তুমি তখন কি এগুলো বাংলায় বলতে পারবা না। সো তোমার এগুলোর ভোকাবুলারি জানা লাগবে, ঠিক আছে? সো অ্যালং দ্য লনলি স্ট্রিম, অ্যালং বলতে বোঝায় যে যেই রোড দিয়ে আমি অ্যাজ ফার আই নো, আমি আমার এখন মনে করতে পারতেছি না, যেই রোড দিয়ে কি করবে, একটা স্ট্রিম বা একটা ঝর্ণা দ্বারা মিলিত হবে, বা ঝর্ণা দ্বারার পার্শ্ববর্তী ঝর্ণাধারার থেকে বের হয়ে যে রোডটা বের হবে, সেই রোডটাকে অ্যালং দ্য লনলি স্ট্রিমস বলা হয়। His roaming in the midst of nature is described by him as glad animal movements, and the pleasure he enjoyed in the midst of nature is called a quartz pleasure. তার মানে সে এই নেচারের ভিতরে থেকে যেই প্লেজারটাকে
সে উপভোগ করছে সেটাকে কি বলেছে টুয়ার্ডস প্লেজার। ঠিক আছে, ওকে। টুয়ার্ডস প্লেজার বলেছে। He felt more like one who flees from something that he dreads than like one who seeks the thing he loves. সে এমন ভাবে সে এমন ভাবে অনুভব করতো যে সে এমন একটা অনুভব তার মধ্যে ছিল যে সে সে উড়ে বেড়াচ্ছে, ঠিক আছে, একটা জিনিস থেকে আরেকটা জিনিসে, যেটা সে পছন্দ করে, যে জায়গা সে যেতে চায়, এবং সে এমন একটা জিনিস সে পায় সে যেটা কি চায়। ঠিক আছে, হি ওয়েন্ডার্ড অ্যাবাউট ওয়েন এভার নেচার লেড হিম। সে বিচরণ করে বা ঘোরাঘুরি করে, ওয়েন্ডার্ড মানে বিচরণ করা অথবা ঘোরাঘুরি করা। সে মনে করে যে ন্যাচারই তাকে কি পথ দেখাচ্ছে, ন্যাচারই তাকে কি করছে, লিড দিচ্ছে, তাই সে ঘুরে বেড়াতে পারছে। He said, like a row, I bounded over the mountains. এই এই রো ধরে আমি কি মাউন্টেন্স ঘুরে বেড়াচ্ছি, by the sides of the deep rivers, the lonely stream, whenever nature led. So আমি যেখানেই যাই সেখানেই কি আমার নেচার কি আমাকে লিড দেয়। তার মানে ওয়ার্ডসওয়ার্থ ফিজিক্যাল অ্যান্ড সেন্সুয়াল রিলেশনশিপ উইথ নেচার। ঠিক আছে, এই পয়েন্টটা কি হবে, ওয়ার্ডসওয়ার্থ ফিজিক্যাল অর সেন্সুয়াল রিলেশনশিপ উইথ নেচার। ঠিক আছে, ইন দ্য সেকেন্ড স্টেজ অথবা কি ইন দ্য ইয়াঙ্গার লাইফ। তো তোমরা যখন রিলেশনশিপ লিখবা তখন কি লিখবা, ইন দ্য ইয়াঙ্গার লাইফ, নট সেকেন্ড স্টেজ। ওয়ার্ডসওয়ার্থ রিলেশনশিপ অ্যান্ড লাভ ফর নেচার ওয়ার পিওরলি ফিজিক্যাল। তার মানে এতক্ষণ ছিল কি, দেখো এতক্ষণ কি ছিল, কোনো নেচারের সাথে কোনো অন্তরঙ্গ সম্পর্ক ছিল না, এখন কি নেচারের সাথে একটা অন্তরঙ্গ সম্পর্ক হয়ে গেছে। নেচার কি নাও অ্যাপিল চিফলি টু সেন্সুয়াস বিউটি টু হিম। দেখবা এটার সাথে কিন্তু আচ্ছা, মানুষের ভালোবাসার কিন্তু জিনিস একটা মিল আছে, বুঝছো। যখন তুমি তারে প্রথম দেখবা, ঠিক আছে, তার সাথে তার প্রতি তোমার একটা ভালোবাসা কাজ করবে। যখন 2 বছর যাবে তখন তুমি একটা ভালোবাসা কাজ করবে। যখন তুমি বৃদ্ধ হবা তখন তোমার আরেকটা ভালোবাসা কাজ করবে। ওই যে বেকনের মতো, বুঝছো, বেকন কি বলছে মনে আছে, বলো তো কি বলছে। হ্যাঁ, মনে করো। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, না, না, তাই তো। হ্যাঁ, মিস্ট্রেসটা কোন এজের বলো তো। হ্যাঁ, ওয়াইফ আর ইয়াং ম্যানস, বলো তো, ভুলে গেছো দেখছো। ওয়াইফ আর ইয়াং ম্যানস মিস্ট্রেসেস, তারপর কম্পেনিয়ন্স অফ দ্য মিডল এজেস এন্ড নার্সেস অফ দ্য ওল্ড ম্যান অথবা ওল্ড স্টেজে। ঠিক আছে, তার মানে ওর্ডস, দেখো তোমরা কয়দিন আগে পড়ে ভুলে গেছো, আমি কিন্তু কয়দিন আগে পড়ি না, আমি সেই 2-3 বছর আগে পড়ছি। ঠিক আছে, মনে রাখবা সবসময় ব্রেইনটাকে দৌড়াদৌড়ি করতে দিবা না, ব্রেইনটাকে একটা জায়গায় ফিক্স করবা। তুমি যত ভালো মনে রাখতে পারবা, তোমার বেশি পড়া দরকার নেই, তুমি যখন মনে রাখার শক্তিটাকে বাড়াবা। আর ভাইয়া তোমরা অনেকে মনে করো যে ভাইয়া আপনি তো অনেক ব্রিলিয়ান্ট, বা অনেকে এই কথাগুলো বলে, আসলে ব্রিলিয়ান্ট না, তুমি একটু টেকনিক খাটাবা, কিভাবে আমি খুব সহজ উপায়ে মনে রাখতে পারি। আমরা কখন ভুলে যাই, যখন আমরা আমার ব্রেইনে অনেক প্রেসার দেই। ধরো তোমাকে আমি কি করলাম, একটা জিনিস শিখাইলাম, যে একটা নাম্বার দিলাম, এই নাম্বারটা তোমাকে বললাম যে তুমি এই নাম্বারটা মনে রাখবা। এখন এই নাম্বারটা তুমি প্রত্যেকটা লেটার ধরে ধরে মুখস্থ করতে পারো, ঠিক আছে, বাট তুমি কি করলে টেকনিক খাটাইলা, তুমি নাম্বারটা মনে রাখলা, নাম্বারটা হচ্ছে গ্রামীণ ফোন। সো তোমাকে অবশ্যই ফার্স্ট 3 ওয়ার্ড হবে 017 ও 013 মনে রাখা দরকার আছে, অবশ্যই না। ঠিক আছে, তারপর তুমি ডাবল মার্ক খুঁজলা অথবা ডাবল সাংকেতিক ভাবে মুখস্থ করলা, যেটা আমি করি। ঠিক আছে, সো অনেকেই করে যে লাইক যেখানে ডাবল টু থাকে এই জিনিসটাকে খুব ভালো ক্যাচ করতে পারে, যদি তাও না থাকে
এরকম করে যে যেখানে মনে করো সংখ্যা দিয়ে এরকম মনে রাখে 12 14 এরকমের, ঠিক আছে, এইভাবে মনে রাখে। সো তুমি এইভাবে যে কোনো জিনিসটাকে তুমি সহজ ভাবে মনে করবা, তো তোমার পড়াশোনায় ব্রেনের প্রেশার কম পড়বে, ঠিক আছে। লাইক তোমার যদি এই প্রশ্নটাই ধরো, যে পড়ছে সে কি করবে, যদি সে এই ন্যাচারের 3টা স্টেজ যদি না বোঝে বা ন্যাচারের 3টা রিলেশনশিপের পর্যায়ে যদি না বোঝে ওয়ার্ডসের সাথে, সে কিন্তু প্রশ্ন বুঝবে না। তার মানে 3টা স্টেজ, তার মানে ফার্স্টে কি কোয়ার্সার প্লেজার, বয়সী প্লেজার। বয়সী প্লেজার কি করবে, সে ন্যাচারের সাথে একদম ডিয়ারের মতো আচরণ করবে বা একটা বন্য হরিণের মতো আচরণ করবে। সে ন্যাচারে যাবে, ঘুরবে, কোয়ার্সার প্লেজার নিবে, শেষ। তার সাথে অন্য কোনো প্লেজার নাই। তারপরে আসবে তার ফিজিক্যাল প্লেজার। ফিজিক্যাল প্লেজার কি, সে নেচারকে তার অন্তরঙ্গ একটা সম্পর্কে নিবে। কিভাবে নিবে, সে নেচারের সাথে একটা সেন্সুয়াসনেস কাজ করবে যে না, নেচারের ভিতর থাকলে আমি একটু শান্তি পাই, নেচারের ভিতরে একটু বিশ্রাম নিলে আমার মধ্যে একটা স্নিগ্ধতা কাজ করে, এই জিনিসটা সে ফিল নিবে, ঠিক আছে। তাহলে এই জন্যই বলছে না, নেচার নাও আপিল চিফলি টু সেন্সুয়াস বিউটি টু হিম, সেন্সুয়াস বিউটি হিসাবে কাজ করে। হি ফিল্ড প্লেজার ইন ওয়াচিং দ্য কালার্স অফ নেচার, স্মেলিং দ্য ফ্রেগ্রেন্স অফ নেচার। তার মানে সে কালার, তার মানে সে কিন্তু সেন্সুয়াস মানে কি আমরা দেখো, এবার দেখো এইখানে আসো, সেন্সুয়াস মানে কি, যাও জন কিটস এর কাছে। জন কিটস ভাইয়া তুমি তো সেন্সুয়াস পয়েট, তো তুমি সেন্সুয়াস মানে কি বলছিলা, যে তো আমাদের 5টা ইন্দ্রিয় থাকবে, সেই 5টা ইন্দ্রিয় দিয়ে তুমি সেন্সুয়াসনেস নিবা, তাই তো। এটা আমাদের জন কিটস সাহেবের সেন্সুয়াসনেস পরে আমরা বুঝছিলাম না। তো এবার ওরজত আমরা সেই আনবো, তার মানে ওরজত নেচার কি করে, নাক দিয়ে ঘ্রাণ নেয়, কান দিয়ে শোনে, মুখ দিয়ে নেচার খায়, ঠিক আছে। সো সে নেচার দিয়ে সবকিছু করে। তার মানে কি, হি ফেল্ট প্লেজার ইন ওয়াচিং দ্য কালার্স অফ নেচার, স্মেলিং দ্য ফ্রেগ্রেন্স অফ নেচার, টাচিং দ্য অবজেক্ট অফ নেচার, হিয়ারিং দ্য সুইট সাউন্ড অফ নেচার। খায় এটা বলা দরকার নেই, এটা লাগবে না, ঠিক আছে। দ্য কালার এন্ড শেপস অফ মাউন্টেন্স এন্ড উড টু হিম ওয়ার অ্যান অ্যাট্রাকশন। তার মানে কালার এবং শেপ কি, ন্যাচারাল তাকে আকৃষ্ট করত। দ্য ফাউন্টেন হন্টেড হিজ হার্ট লাইক এ প্যাশন। ফাউন্টেন গুলো তাকে এমন ভাবে তেড়ে বেড়াতো বা এমন ভাবে হর্ন করতো যে এটাই তার প্যাশন। What the said, এটা মরে নিও। Thus he loved nature with an unreflecting or thoughtless passion. তার মানে এখানে কিন্তু আমাকে বলতে হবে যে সে নেচারের সাথে এত সম্পর্ক, এত ঘনিষ্ঠ, কিন্তু সে প্যাশন নাই, থটলেস নাই, জয় নাই, সে নেচারের মাধ্যমে খুশি নেয় না, ঠিক আছে। তার মানে এই নেচার হইছে, এই নেচার হইছে হইলো অ্যারেঞ্জ ম্যারেজের মতো, ঠিক আছে। বাবা বিয়ে করায় দিছে, বিয়ে করছে, এখন তার সাথে সম্পর্ক করতেছে। এখন কেন করতেছে, কারণ সে হাজবেন্ড, তার প্রতি থট নাই, তার প্রতি চিন্তা নাই, তার প্রতি ফিলিংস নাই। এটা কি হয় একসাথে, হয় না, ঠিক আছে, সময় লাগে। তো তার প্রতি ধারণা নাই, তার প্রতি রেসপেক্ট এখন পর্যন্ত বিল্ড আপ হয় না। মানুষের সাথে চললেই না রেসপেক্ট বিল্ড আপ হয়, হয় নাই। সো নেচার, এই যে তার মানে এখানে কি অ্যারেঞ্জ ম্যারেজ। সো এইখানে আমরা দেখবো অ্যাকচুয়ালি ট্রু লাভ ম্যারেজ, সেটা হচ্ছে স্পিরিচুয়াল অর ইন্টেলেকচুয়াল বিউটি অফ নেচার। তখন কি, সে থিঙ্ক করবে যে নেচারই সব, তার মানে ভালোবাসার মানুষটাই কি সব। আলটিমেটলি ইন দ্য থার্ড স্টেজ, ওরজুস লাভ ফর নেচার বিকাম স্পিরিচুয়াল অ্যান্ড ইন্টেলেকচুয়াল। অর্জুন এই সময় তার নেচারটাকে কি একদম স্পিরিচুয়াল মানে কি, যেটা ধর্মের সাথে কানেক্টেড বা বিশ্বাসের সাথে কানেক্টেড, এন্ড ইন্টেলেকচুয়ালি হি হ্যাড নাও সিন দ্য সাফারিংস অফ ম্যানকাইন্ড। সে এই সময় মানুষদের কি আর্তনাদ শুনতে পারতো, এন্ড হেয়ার দ্য স্যাড মিউজিক অফ হিউম্যানিটি, এবং মানুষের জীবনে দুঃখে দুর্দশার গান শুনতে পাই। নাও হি বিকাম থটফুল, এই জন্য সে আরো বেশি থটফুল হয়েছে। Therefore, when he looked at nature, এই সময় যখন সে নেচারের দিকে তাকায়, he was filled with deep thought. তার মানে মানুষের জীবনে এত সমস্যা, এত কিছু, সেই জায়গা থেকে গাছ ভালো, কারণ সে তখন গাছের থেকে জ্ঞান পায় বা থট পায়। He know he now found a deep meaning and the hidden significance of nature. সে এখন নেচারের থেকে মিনিং শিখতেছে, দেখছো। তার মানে যেহেতু ঝর্ণা দ্বারা বয়ে চলছে, তার মানে কি আমাদের জীবনও এভাবে কি বয়ে চলবে, তাই না। তুমি যদি তোমার লাইফে
স্ট্যাচু হয়ে বসে থাকো, তোমার লাইফ কি থেমে থাকবে? কখনোই না। তোমার লাইফ কিন্তু স্ট্যাচু হয়ে বসে থাকলেও চলবে, দাঁড়ায় থাকলেও চলবে। ইট ডিপেন্ডস আপ টু ইউ, তুমি তোমার লাইফকে কিভাবে লিড করবা, তাই না? তাহলে so the poet rightly says, a motion and spirit that impels all things, all thinking things, all object of fall, of all thought, all rolls through all things. তার মানে কি বলছে? আমাদের মোশন, আমাদের গতিশীলতা, স্পিড দ্যাট ইমপ্লিজ, এইটা বোঝায় যে অল থিঙ্কিং থিংস, প্রত্যেকটা চিন্তাশীল বস্তু, অল অবজেক্ট, অল থট, প্রত্যেকটা বস্তুর এবং প্রত্যেকটা চিন্তা, অল অ্যান্ড রোলস থ্রু অল থিংস, সেগুলো কি প্রত্যেকটা জিনিসের মধ্যে ঘুরতেছে। তার মানে এটা বুঝতে পারতেছো না? এটা যদি না বুঝো তাহলে অনন্ত জলিলের ওই ডায়লগটা মনে রাখবা। আপনি যদি কোন একটা সত্যকে মিথ্যা দ্বারা কি যেন ঢাকতে চাইছেন বা কি করতে চাইছেন, এরকম একটা বলছে স্পিচ, বলতে গিয়ে একটা সত্য মিথ্যা বলতে বলতে শেষ করে ফেলছে। তো এইখানেও ব্যাপারটা সেম। all thinking things, all objects of all thought and rules thought and all things. So সব কিছুর সাথে সবকিছু রয়েছে। তার মানে ব্যাপারটা হচ্ছে আমাদের জীবনের মোশন এবং গতিশীলতা বুঝতে হইলে তাহলে প্রত্যেকটা চিন্তাশীল জিনিস, প্রত্যেকটা বস্তুর মধ্যে যেই থট, যে জ্ঞান রয়েছে, সেই জ্ঞানগুলো আমাদের চিন্তাশীল মস্তিষ্কে কি করতে হবে থেকে ওইগুলো থেকে আহরণ করতে হবে। The external beauty of nature he still appreciated. সে ন্যাচারের বাহ্যিক বিউটি কিন্তু সে এখনো কিন্তু অ্যাপ্রিসিয়েট করে, বাট ইট ওয়াজ দ্য ইনার হিডেন সিগনিফিকেন্স অফ নেচার। তার মানে তুমি কি করলা, ইয়েতে পাহাড়ি ঝর্ণা দেখে খুবই আকৃষ্ট হয়েছো, এটা কিন্তু আসলে ন্যাচারাল এক্সটার্নাল বিউটি, ঠিক আছে? এটা কি এক্সটার্নাল বিউটি, বেশিরভাগ মেয়েদের এইটাই থাকে। তুমি আসলে আমার মনটা একটু বুঝো না, তুমি আমার সৌন্দর্য দেখেই আমার প্রেমে পড়েছো, ঠিক আছে? তার মানে কি এইখানেও কিন্তু ওয়ার্ডজত কিন্তু চেঞ্জ, ওয়ার্ডজত কিন্তু আসলে নেচারের সৌন্দর্য দেখেই প্রেমে পড়ে না, নেচারের কি ডিপলি গেছে, বাট ইট ওয়াজ দ্য ইনার অর হিডেন সিগনিফিকেন্স অফ নেচার। এটা কি নেচারের কি হিডেন সিগনিফিকেন্স, নেচারের মধ্যে একটা হিডেন গুণ রয়েছে দ্যাট মেইনলি অ্যাট্রাক্টেড হিম অ্যান্ড মুভড হিম ইনটু থট, যেগুলো তাকে সামনের দিকে চিন্তা করতে আগাইছে। নাও হি ফাউন্ড এ ডিভাইন স্পিরিট, এখন কি সে একটা ডিভাইন, একটা প্রভুত্ব, ডিভাইন যেখানে থাকবে সেখানে কি দাসত্ব প্রভুত্ব থাকবে, ঠিক আছে? তার মানে নেচারকে সে মানুষ এবং অন্যান্য জিনিসের থেকেও অনেক বেশি স্পিরিট মনে করে, স্পিরিচুয়াল মনে করে। আধ্যাত্মিক, নেচারের একটা আধ্যাত্মিক পাওয়ার রয়েছে ইনসাইড অল দ্য অবজেক্ট অফ নেচার। হি ফাউন্ড দ্যাট ডিভাইন স্পিরিট ইন দ্য লাইট অফ সেটিং সান। এই ডিভাইন স্পিরিট কিসের মধ্যে রয়েছে? যখন আমাদের সূর্য ওঠে, ইন দ্য রাউন্ড ওশেন, যখন কি অশেন মানে পর্বতমালা, ইন দ্য ব্লু স্কাই, ইন অল থিংস, প্রত্যেকটা জিনিস কি এই নেচারের একটা স্পিরিট পায়, বা ন্যাচারাল স্পিরিট এই সব কিছুর মধ্যে সে খুঁজে পায়। অ্যাট দিস স্টেজ হি অলসো ডেভেলপ দ্য এডুকেটিভ ইনফ্লুয়েন্স অফ নেচার, সে তার জ্ঞানশীলতা বা শিক্ষণীয় ইনফ্লুয়েন্স নেচার থেকে পেয়েছে। হি লুকড আপ টু নেচার অ্যাজ দ্য নার্স, দ্য গাইড, দ্য গার্ডিয়ান এন্ড দ্য হার্ট এন্ড সোল অফ দ্য মোরাল বিং। তার মানে একজন মানুষ হিসাবে, একজন ছাত্র হিসাবে সে নেচারকে নিয়েছে নার্স হিসাবে, কখনো নেচার কখনো গার্ডিয়ান, নেচার কখনো গাইড আমাদের, নেচার আমাদের হার্ট, নেচার আমাদের সোল। Orzut was a pantheist. Orzut কি pantheist and a believer in the spiritual communication between man and nature. তার মানে pantheist এর কাজ কি? pantheist হচ্ছে নেচারকে প্রভু মনে করবে এবং সে মনে করে God belongs in the nature, ঠিক আছে? And if a person love nature, he love not loves God, ঠিক আছে? So Wordsworth advises his sister Dorothy to cultivate friendship with nature because nature never did betray her. Wordsworth remarks. আচ্ছা, এই হলো শেষ। তার মানে এখানে তোমরা আবার চেঞ্জ করবা, এখানেও তোমাদের মতো করে লিখবা। There are lots of disputes on Wordsworth's philosophy of nature. Wordsworthের নেচার ফিলোসফি নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে, but his philosophy of nature and life has a great influence on human life. তার এই ফিলোসফি মানুষের হিউম্যান লাইফে অনেক বেশি প্রভাবিত করে। The poet in his Tintern Abbey explores
nature, its philosophy, spiritually, and in such way, in such you way that really developed his thought. এইভাবে থটটা আসলে কি ডেভেলপ হয়েছে। ওকে, সো এই হলো ন্যাচারের কারিশমা, ওয়ার্জদের সাথে ন্যাচারের সম্পর্ক, দহরম মহরম সম্পর্ক, ইয়া দহরম মহরম খালি বলে ফেলি, ওয়ার্জদের সাথে একদম বন্ধুত্বপূর্ণ, ঠিক আছে, সম্পর্ক। এবং এই সম্পর্কটা ওয়ার্জত তার প্রতিটা কবিতাই মনে করো ব্যাখ্যা করে। তোমরা ফার্স্ট ইয়ারে ডেফোডিল পড়েছো, সেখানেও নেচার ছিল। সেকেন্ড ইয়ারে এসে টিনটা নেবে পড়ছো, এখানেও নেচার। সো নেচার, নেচার, নেচার ইজ ইন এভরিওয়্যার। সো সবাই ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? আমাকে শুনতে পাচ্ছ না আমি থেমে আছি? হ্যাঁ, বুঝি নাই। ই নাও কোথায় দেখাও? কোথায়? সেকেন্ড স্টেজে? ক্লাসের মধ্যে বলো নাই কেন? কোথায়? হি ফেল প্লেজার নেচারটা? কালার্স টাচিং নেচার, দ্য কালার্স। কোথায় ভাইয়া? কোন লাইন একটু বলবা? আমি তো তোমাকে হি হ্যাড নাও সিন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা একটু এক্সট্রা অর্ডিনারি, এটা একটু এক্সট্রা অর্ডিনারি নিয়ম, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি তোমরা যারা গ্রামার পড়েছো তোমরা জানো যে নাও, এট দিস মোমেন্ট, এগুলো কোথায় বসে? কন্টিনিউয়াসে। কোন কন্টিনিউয়াসে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই না? বাট আমি কি করছি, আচ্ছা, এটা কিন্তু সবগুলো কিন্তু স্পিচের লেখা। এগুলো কিন্তু কি কিসে লেখা? স্পিচে লেখা, ঠিক আছে? স্পিচ মানে কি? তুমি একজনের ঘটনা কি বলতে বলতেছো, তাই না? তুমি ভয়েসে তুমি নাও ব্যবহার করতে পারবা যখন, এ দেখো আমি কিন্তু কথার একটা ফ্লোতে আগাইছি। সো আমি কিন্তু হি হ্যাড নাও সিন মানে কি সে কি এখন দেখতে পারছিল, বা সে কি দেখতে পারছিল, বাট আমি এটা কি বলতেছি, আমি এটা কারো কাছে এখন বলতেছি, বাট এটা কি সে করেছিল। তার মানে কি আমরা একটা স্টেজে বলতে পারি না, যে ধরো আমি একটা গল্প বলতেছি, একটা স্টোরি যখন আমি বলি, ঠিক আছে, তো তখন আমি স্টোরির শুরুতে কি বলি, সে অনেক আগে এরকম এরকম ছিল। আমি স্টোরিটা বলা মানে কি, স্টোরি কি ইটস এ পাস্ট ম্যাটেরিয়ালস। যদি তুমি কারো নামে তুমি যদি কোনো গল্প করো, এটা কি টোটালি কি হবে বলো তো? পাস্ট ম্যাটেরিয়ালস হবে। কিন্তু তুমি যখন কথা বলবা, যখন তুমি তার 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 সম্পর্কে তুমি ইনডিরেক্ট স্পিচ গুলো বলবা, লাইক যে সে এখন আগের থেকে অনেক পরিণত হয়েছিল, বা সে এখন আগের নিতে পরিণত হয়েছে, এবং সে আহ, কি করলো, আগে কৃষিকাজ করতো, এখন কি চিকিৎসা করে জীবন আরণ করেছে, কিন্তু তার জীবনে এখনো কি সমস্যা বিদ্যমান, ঠিক আছে? তার মানে কি তুমি একটা স্পিচে আসো না, সো স্পিচে এসে তুমি তখন নাও, এট দিস মোমেন্ট, এগুলো ইউজ করতে পারবা, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? নেচার নাও বিক্যাম, ঠিক আছে, এরকম একটা ছিল তাই তো?
হ্যাঁ হ্যাঁ। তো হ্যাঁ, সো তুমি এই এই পুরো সেন্টেন্সটাকে প্রেজেন্ট ফর্মুলাতেও অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, আমি যেহেতু ভয়েস দিয়ে লিখেছি, বাট আমি যেহেতু পুরো সেন্টেন্সটা পাস্ট রেখেছি, সেজন্য পাস্ট দিয়েছি। বিকজ 7 কলেজে একটা ট্রেডিশন আছে, টিচাররা, ম্যাক্সিমাম টিচাররাই আর কি তোমার যে স্পিচ যে ফ্লোটা এটা বোঝে না। লাইক তুমি কিন্তু কথা বললে কিন্তু যখন পাস্টে কিছু বলবা, তুমি কি সব পাস্ট বলবা? বলো তো। ধরো তুমি কারো সম্পর্কে কথা বলতেছো বা একটা গল্পই বলছো, সব কি তাকে পাস্ট বলবা? বলবা না। তুমি কিন্তু কি করবা, পাস্ট থেকে প্রেজেন্টে শিফট করবা, ফিউচারে শিফট করবা। কিন্তু টিচাররা এটা কখনোই ভালোভাবে দেখেন। টিচাররা কি বলে যে তুমি মুভ করবা কেন? টিচারদের কথা এটা যে যেটা লিখবা একটা ফ্লোতে লিখবা, তাই তো? এইটা তোমাদের টিচাররা, আমি নিজেও এইটা ফলো করতাম না, নিজেও পাস্ট লিখলে পাস্ট লিখতাম, প্রেজেন্ট লিখলে প্রেজেন্টেই লিখতাম। বাট ইটস, বাট এটা হলো আমাদের বাংলাদেশের এডুকেশন এই জন্য এরকমের। ঠিক আছে, বাট তুমি যখন বাইরে বলবা, তুমি যে কোনো সময় শিফট করতে পারো ভাই। কারণ তুমি তো একটা একটা মানুষকে যখন কথা বলবা, মানে গল্প শেয়ার করবা, এটা মানে কি আমি একটা লিটারেচার পয়েম নিয়ে লেখা অ্যানালাইসিস করা মানে কি আই আই এম শেয়ারিং মাই আইডিয়া। অনেকেই বলে, অনেক টিচাররা বলে পাস্ট ফরম্যাট লিখবা, পাস্ট ফরম্যাট লিখবা। না ম্যাডাম, আমি, উনি পাস্টে থাকতে পারে, ওয়ার্ডস পাস্টে থাকতে পারে, বাট নাও আই এম শেয়ারিং মাই আইডিয়াস, তাই না? আমি তো এখন আমার আইডিয়া শেয়ার করছি, সো আমি তো প্রেজেন্টে বলতে পারি, তাই তো? সো অনেকেরই একটা রং কনসেপ্ট আছে। পারফেক্ট টেন্সে লেখার কথা বলছে, এটা ভুলেও করবা না। ঠিক আছে, পারফেক্ট পারো না এটা ভুলেও করবা না। অনেকেই মনে করে পারফেক্ট টেন্স লিখতে পারলে মনে হয় পারফেক্ট হয়ে যায়, জীবনটা পারফেক্ট হয়। নো, পারফেক্ট টেন্স বেশিরভাগ সময় ইউজ হয় না, খুব কম ইউজড হয়। ঠিক আছে, এবং পারফেক্ট টেন্স জানতে হইলে তোমাকে পারফেক্ট টেন্সের বেসিক সব রুলস জানতে হবে। যখন তুমি গ্রামারের সব টেন্সের রুলস খুব ভালোভাবে ইউজ করতে পারো, তখন তুমি পারফেক্ট টেন্সের রুলস ইউজ করতে পারবা। ইভেন পারফেক্ট টেন্স সবসময় বসেও না, এটাও বুঝতে হবে। সো তোমাকে পারফেক্ট টেন্স নিয়ে কাজ করতে হলে তোমাকে প্রচুর প্রচুর রাইটিং করতে হবে, অনেক ভালো ভালো নোবেল পড়তে হবে। ঠিক আছে, পারফেক্ট টেন্স আর ভয়েস টেন্স হচ্ছে গ্রামারের অ্যাডভান্স লেভেল। যখন তুমি ভয়েস নিয়ে কাজ করবা, ঠিক আছে, তখন এটা হচ্ছে গ্রামার অ্যাডভান্স লেভেল। ঠিক আছে, সো সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আজকে 12টা বেজে গেছে তোমাদের সাথে ক্লাস নিতে নিতে। আজকে একদম লং একটা পিরিয়ড তোমাদের সাথে ক্লাস নিছি, আমার ঘুম চলে গেছে। তোমাদের যে এত রাত পর্যন্ত পড়াই, তোমরা কেউ একটু আমাকে কফি খাওয়াও, খাওয়াও কফি, একটু কফি খাওয়াইতে পারো না? নেক্সট ক্লাস থেকে রাতে একটা কফি নিয়ে আসবে আমার সামনে, আমার সামনে না, আমাকে দিবা। আল্লাহ হাফেজ।